সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮১১ শিশু। জ্বালানি সংকটে ভোগান্তি সারা দেশে, চট্টগ্রাম বন্দরে চলছে 2 জাহাজের তেল খালাস। রাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানানো হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 811 শিশু। এছাড়া হাম শনাক্ত হয়েছে 92 শিশুর। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এর তথ্য জানানো হয়। এই হিসাব 15 এপ্রিল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সময়ের। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 3065 জন। একই সময় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 20,352 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 13,129 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 10,496 জন। সারা দেশে চলমান জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার মোটরসাইকেল গ্যারেজ, যন্ত্রাংশ ব্যবসায়ী এবং মেকানিকদের জীবনে। আয় কমে যাওয়ায় কষ্টে দিন পার করছেন শত শত মোটরসাইকেল মেকানিক ও সংশ্লিষ্ট শ্রমজীবী। ঠাকুরগাঁওয়ে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বিকল্প যানবাহন বেশি ব্যবহার করছেন কর্মজীবীরা। নওগাঁয় জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এছাড়া ডিপো থেকে যে পরিমাণ তেল বরাদ্দ পাওয়া যাচ্ছে, সেই তেল দিয়ে গ্রাহকের চাহিদা পূরণ না হয় এবং নিয়মিত তেল বরাদ্দ না পাওয়ায় কিছু ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে 3,100 লিটার ডিজেল জব্দ ও 2 ব্যবসা প্রতিষ্ঠানকে 40,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। নারায়ণগঞ্জে বেশ কয়েকটি পাম্পে কয়েকদিন বন্ধ থাকার পর জ্বালানি সরবরাহ শুরু। দীর্ঘ লাইনে মোটরসাইকেল ও প্রাইভেট কার দাঁড়িয়ে ভোগান্তিতে চালকরা তেল সংগ্রহ করছে। সুনামগঞ্জের রেশনিং পদ্ধতিতে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হলেও স্বাভাবিক রয়েছে ডিজেলের সরবরাহ। এ বিষয়ে আরও জানবো। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রউফ। জ্বালানি তেলের সংকট তো বেশ কিছুদিন ধরেই, যেমনটা আমরা প্রতিবেদনেও বলছিলাম। সেক্ষেত্রে বিশৃঙ্খলা এড়াতে পাম্পগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সার্বিক কী পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, দিন যত যাচ্ছে ততই কিন্তু জ্বালানি যে সংকট সেটা তীব্রতর হচ্ছে। বিশেষ করে সারা দেশের মতো নওগাঁতে জ্বালানি তেল পাওয়ার জন্য কিন্তু হাহাকারের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেদিন যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে, সেই পাম্পগুলোতে ভোর থেকে কিন্তু দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এই দীর্ঘ লাইন অপেক্ষা করে কিন্তু কেউ 200 টাকা, 300 টাকা এবং কেউ 500 টাকার তেল পাচ্ছে। তারপরও যারা অপেক্ষা করার পর তেল পাচ্ছে না, তারা আবার পরের দিন এসে অপেক্ষা করছে। তবে জ্বালানি সংকটের এই সময়ে যেন কোনো গ্রাহকই ভোগান্ত ছাড়াই এবং কোনো অনিয়ম প্রতিরোধে কিন্তু দেশের মধ্যে প্রথম নওগাঁতেই ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু করা হয়েছে। যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ভোগান্তি ছাড়াই গ্রাহকরা তেল পাচ্ছে, একাধিকবার তেল নেওয়ার সুযোগ নেই। এছাড়া কিন্তু প্রশাসনিক যে তৎপরতা, সেটা কিন্তু প্রতিদিনই বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তৎপর রয়েছে। আজকে যেমন নওগাঁর 29টি ফিলিং স্টেশনের মধ্যে 25টি ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে। অপরদিকে ডিলাররা বলছে যে তারা ডিপো থেকে তেল সরবরাহ কম পাওয়ার কারণে সে কম সরবরাহটা তেল গ্রাহকদের দিতে তারা হিমশিম খাচ্ছে। যেমন আজকে এখানে একটা ফিলিং স্টেশন তেল দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন আছে। এখানে কিন্তু ফুয়েল অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। তো এই জ্বালানি সংকটের এমন ক্রান্তিকালে প্রশাসন ভোগান্তি ছাড়াই গ্রাহকদের মাঝে তেল প্রদানের ক্ষেত্রে কি কি কর্মকাণ্ড শুরু করেছে, কি কি অভিযান চলমান রেখেছে, সেই বিষয়ে জানবো রায়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসানের কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন,
জ্বালানি সংকটের যে বিষয়টি সেটির কারণে এবং একই সাথে মানুষজন আসলে যেটাকে আমরা প্যানিক বাইং বলি আর কি, তারা ভাবছে যে সংকট হতে পারে ভবিষ্যতে, এটা মনে করে আরও বেশি বেশি কেনার চেষ্টা করছিল। সেই তৎপরতা ঠেকাতেই ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ জেলা প্রশাসন নওগাঁ চালু করেছে। এটির মাধ্যমে আমরা দিচ্ছি। লাইন দীর্ঘ যদি হয় কিন্তু অ্যাপের মাধ্যমেই তেল দেওয়া হচ্ছে এবং এটি সুশৃঙ্খলভাবে সারা দিনব্যাপী রানীনগর উপজেলার 5টি পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। একই সাথে আমরা প্রশাসনিকভাবে এখানে নিয়মিত মোবাইল কোড সহ অন্যান্য তৎপরতা অব্যাহত রেখেছি যেন কোনো মজুতদারি বা কোনো কালোবাজারি সংগঠিত না হয়। তো এইভাবেই হয়তোবা আর কিছুদিনের মধ্যেই জ্বালানি সংকট যেটা দূর হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বিভিন্ন ডিলাররা, এবং নওগাঁতে যেন তেল পেতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেহেতু ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপটি যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়, সে কারণে কিন্তু প্রতিটি ফিলিং স্টেশনে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে এবং গাড়ির ট্যাঙ্কি চেক করে করে কিন্তু তেল দেওয়া হচ্ছে। তো নওগাঁ থেকে জ্বালানি সংকট নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রৌফ, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রৌফ। পরের প্রসঙ্গে যাচ্ছি। আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে পাবনা 5 আসনের সরকারি দলের সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের 12 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, 39 জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং 564 জন কর্মকর্তাকে ওএসডি করেছে। টেবিল উত্থাপিত অপর এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জেলা কমিটির সুপারিশ চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করতে গত 8 মার্চ 6 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এর আগে সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রংপুর 3 শেখ মঞ্জুরুল এবং 2টা পৌরসভা নিয়ে আমার নির্বাচনী আলম কুমিল্লা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ভোলা সফরের অংশ হিসেবে আজ বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। বর্তমান সংসদ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। এর আগে বরিশালে কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন তিনি। বরিশাল শহর স্মৃতিময় এক শহর। এখানে অলি গলি পাড়ায় সব জায়গায় বিচরণ ছিল। তখনকার দিনে ফুটবল খেলা হতো 4 ফিট হাইট, 4 ফিট 2 ইঞ্চি হাইট, নানান ধরনের প্রতিযোগিতা হতো। তখন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যার পর গান বাজনা, এগুলো নিয়েই বরিশালের নাগরিকরা ব্যস্ত থাকতেন। তো গণতন্ত্র ছাড়া তো বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। সেই দিক দিয়ে রাজনীতির এই একটা ভালো দিক আমি লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে, গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক আগে নিয়ে যাবে এবং গণতন্ত্রের মাধ্যমেই আমাদের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। পটুয়াখালীর কলাপাড়ায় 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। জ্ঞান ফেরার পর শিক্ষার্থী রুমানা আক্তার জানায়, ক্লাস চলাকালীন শিক্ষক তাকে বাংলা বিষয়ে 3টি প্রশ্ন লিখতে বলেন। 2টি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি না পারায় তার মাথায় হাত দিয়ে সজোরে বেশ কয়েকটি আঘাত করেন শিক্ষক অর্পণ হালদার। এতে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, তদন্তের পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরে আমদানি করা পরিশোধিত ডিজেলবাহী 2টি জাহাজ থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। জাহাজ দুটিতে প্রায় 66,000 টন ডিজেল রয়েছে।
পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করা জাহাজ দুটির মধ্যে 34,000 টন ডিজেল নিয়ে আসা এমটি লুসিয়া সলিস থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়। আজ ওই জাহাজটির খালাস শেষ হওয়ার কথা। এছাড়া 32,000 টন ডিজেল নিয়ে আসা এমটি টর্ম দামিনীর খালাস শুরু হয়েছে আজ সকালে। ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং সিঙ্গাপুর ভিত্তিক ভিটাল এশিয়া। এছাড়া মঙ্গলবার 12,000 টন জেট ফুয়েল নিয়ে আসা গ্রেট প্রিন্সেস জাহাজটি খালাস প্রক্রিয়া শেষ করে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। দেশে চলমান সংকট নিরসনের জন্য পরিশোধিত জ্বালানি আমদানি করছে সরকার। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে 3 থেকে 5টি জাহাজ তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরছে। রাঙামাটির লংগদুতে জরাজীর্ণ গাউসপুর সেতু দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। এতে দুর্ভোগে পড়েছেন 4টি ইউনিয়নের প্রায় 1,250,000 মানুষ। স্থানীয়দের শঙ্কা, ব্রিজটি যে কোনো সময় সম্পূর্ণ ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এবছরের মধ্যে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে এলজিইডি। কাঁচালং নদীর পূর্ব পাড়ের বগাস্তর, গুলশাখালী, ভাসান্নদম ও আমতলী ইউনিয়নের 50,000 মানুষের যাতায়াতের একমাত্র পথ গাউসপুর সেতু। 90-এর দশকে নির্মিত সেতুটি গত 8-10 বছর ধরে আছে একদম জরাজীর্ণ অবস্থায়। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ব্যাহত হচ্ছে পাহাড়ে উৎপাদিত কাঁচামাল ও পণ্য পরিবহন। ক্ষতি বাড়ছে কৃষকদের। প্রতিনিয়ত এখানে মোটরসাইকেল ড্রাইভিং এ দুর্ঘটনার শিকার হয়। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমি একদিন যখন কাঁচা সবজি নিয়ে মানিতে যাচ্ছিলাম তখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, তখন মারাত্মক একটা ব্যথা পাই। ভাই প্রায় 8 বছর ধরে এই অবস্থায় পড়ে আসছে। এখন পর্যন্ত এটা কেউ সংস্কার কাজ বা পুনর্নির্মাণ কাজ কেউ করে নাই। এই ব্রিজটা চলা মানুষের যাতায়াতে ঝুঁকিপূর্ণ, কোন সময় কি দুর্ঘটনা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও আছে ঝুঁকিতে। যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা তাদের। ব্রিজটা পারাপার করতে আমার অনেক ভয় লাগে, যে মনে হয় যে অনেক সময় ভেঙে যাবে, ব্রিজটা নিচের পিলার ড্যামেজ হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে শিগগিরই কাজ শুরু হবে। এটা আমাদের টপোগ্রাফিক সার্ভে এবং সয়েল টেস্ট কমপ্লিট করে আমরা সদর দপ্তরে পাঠিয়েছি আমাদের ডিজাইন ইউনিটে। আমরা আজকে ডিজাইনটা পেয়েছি। এই ডিজাইনটা এখন বেটিং করে আমরা আবার পাঠালে চূড়ান্ত ড্রয়িংটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা প্রাক্কলন করে অনুমোদন নিয়ে টেন্ডার করে সবকিছু মিলে 2-3 মাস সময়ের মধ্যে আমরা বাস্তবায়নে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। স্থানীয়রা জানান, গাউসপুর সেতু পুনর্নির্মাণের দাবিতে গত 10 বছর ধরে বহুবার মানববন্ধন ও কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। সংবাদও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, তবুও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। বিকাশের পৃষ্ঠপোষকতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের উদ্যোগে হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বৈশাখী উৎসব। ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, 1000 বছরের পুরনো ঐতিহ্যের নৌকাবাইজ, গ্রামীণ আবহে মেলা সহ নানান আয়োজন ছিল। 2 দিন ব্যাপী বৈশাখী এই উৎসব উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর ও রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বাংলা বর্ষবরণের সকালটা শুরু হয় হাতিরঝিলে মুক্তমঞ্চে শিল্পীদের সম্মিলিত কণ্ঠে বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে। এরপর বিভিন্ন শিল্পী গোষ্ঠীর আয়োজনে চলে বৈশাখী গানের আয়োজন। দুপুরে বাউল গানের পর শুরু হয় দর্শকদের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন, ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 10টি নৌকাবাইজ দলের বৈঠার ছন্দে মাতিয়ে তোলেন পুরো হাতিরঝিল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগে পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছেছেন। বুধবার সকালে ইরানে পৌঁছান তিনি। সেনাপ্রধানের সঙ্গে ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে এক দফা বৈঠকও হয় তাদের। আল জাজিরা বলছে, দ্বিতীয় দফার বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের একটি বার্তা ইরানকে পৌঁছে দিয়েছেন মুনির। এদিকে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী আর কখনোই অবরুদ্ধ হবে না বলেও জানান তিনি। এছাড়া হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত করায় চীন খুবই খুশি উল্লেখ করে ইরানের নতুন করে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে বেজিং রাজি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। বছরের পর বছর ধরে যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এদের নিরাপত্তা নয়, মূলত রাজনৈতিকভাবে টিকে থাকতেই এই পন্থা বেছে নিয়েছেন যুদ্ধবাজ এই নেতা।
দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখা যেন নেশায় পরিণত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তার নেতৃত্বেই দেশটি ফিলিস্তিন, লেবানন ও ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়েছে। গত 3 বছরে তার যুদ্ধংদেহী নীতির কারণে ধ্বংস হয়েছে গাজা ও লেবানন। পরমাণু অস্ত্র তৈরির মিথ্যা অভিযোগে ইরানের ওপর সবশেষ যুদ্ধটি চাপিয়েছেন নেতানিয়াহু, আর এজন্য প্রলুব্ধ করেছেন ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে এই যুদ্ধের ভার টানা 40 দিন টেনে চলেছেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতিতে নাখোশ নেতানিয়াহু, তার চাওয়া যুদ্ধটা চলুক। ইসরায়েলের ইতিহাসে 1996 সাল থেকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফৌজদারি ও দুর্নীতির মামলায় বিচারাধীন রয়েছেন। তবে তার রাজনৈতিকভাবে টিকে থাকার উপায় হলো যুদ্ধ, বলছেন বিশ্লেষকেরা। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর বর্তমান যুদ্ধনীতি কি তাহলে ক্ষমতা ধরে রাখা, দুর্নীতির বিচার এড়ানো এবং রাজনৈতিক বৈধতা বজায় রাখার একটি পরিকল্পিত কৌশল? বিবিসির তথ্য অনুযায়ী নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত অবৈধ মূল্যবান উপহার গ্রহণ, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও গোপন চুক্তি এবং ঘুষ জালিয়াতের মতো 3টি বড় দুর্নীতির মামলা রয়েছে। এসব মামলা থেকে বাঁচতে ইসরায়েলের বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টাও করছে নেতানিয়াহুর সরকার। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর কাছে যুদ্ধ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় নয়, বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতা ও রাজনৈতিক জীবন রক্ষার প্রধান হাতিয়ার। কারণ ইসরায়েলকে ইরান, হামাস ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে রাখা নেতানিয়াহুর দুর্নীতির বিচার বিলম্ব করতে সহায়তা করছে। এছাড়া যুদ্ধের অজুহাত দেখিয়ে বারবার আদালতে হাজিরা স্থগিত করে আসছেন নেতানিয়াহু। 1996 সাল থেকে নেতানিয়াহুর সুদীর্ঘ ক্ষমতা এবং রাজনীতির ইতিহাসে একটা বিশেষ প্রবণতা লক্ষণীয়। তিনি যখনই পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন, ঠিক তখনই ইসরায়েলিদের নিরাপত্তা সংকটসহ যুদ্ধ সংঘাতকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষ হলে নেতানিয়াহুকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সম্ভবত তার রাজনৈতিক জীবনের চিরস্থায়ী অবসান ঘটবে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে সরাসরি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। সময় শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অবশ্যই কর্মমুখী করতেই হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার কাজটিও আমরা শুরু করেছি। দেশের অর্ধেকের বেশি নারী। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আমাদের কোনো উদ্যোগই সহজে সফল হবে না। এভাবে প্রতিটি সেক্টরকে চিহ্নিত করে সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই আমরা বিস্তারিতভাবে দেশের জনগণের সামনে দলীয় ইশতেহার ঘোষণা করেছিলাম। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে আমরা প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষর করেছিলাম। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা ইতিমধ্যেই জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অত্যন্ত বেশি জরুরি। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে বারবার চেষ্টা করেছে এর প্রমাণ দিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত
এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আশ্বস্ত করতে চাই জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজ যারা স্বাধীনতা পদকে ভূষিত হলেন, আপনারা প্রত্যেকে জাতির গৌরব। আপনাদের মতন সফল মানুষরা আগামী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হয়ে উঠুন। এই প্রত্যাশায় আপনাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই। যারা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এতক্ষণ বিটিভির সৌজন্যে সরাসরি ছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮১১ শিশু। জ্বালানি সংকটে ভোগান্তি সারা দেশে, চট্টগ্রাম বন্দরে চলছে 2 জাহাজের তেল খালাস। রাঙামাটির লংগদুতে জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। এই ছিল এখনকার মতো। এরপরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।